একটা শুধু এইটুকু জিরার গুঁড়ার প্যাকেট বাংলাদেশি গ্রানে আসবে 1,000 টাকা বাংলাদেশি, এইটুকু যেটা বাংলাদেশে আপনি 30 টাকাতে পাবেন। আপনারা যেটা সমালোচনা করতে চাইছিলাম একটু জি আগে ভুলে যাবো আমি, সেটা হচ্ছে যে আমি আপনার একটা ডিসকন্টিনিউটি দেখি যে জি আমি সবসময় দেখি কি যে আপনার একটা একটা ব্লগের একটা একটা দেখলাম খুবই নাইস লাগছে আমার কাছে। তা আমি ওয়েট করতেছি, আমি আমি যেটা ওয়েট হ্যাঁ করি যে পরে আমি দেখবো যে ওই পরের একটা শহরে মানে ফিলিপাইন দেখলাম, আবার ফিলিপাইন দেখবো, আবার একটা ফিলিপাইন দেখবো, একসাথে সাত সাত আটটা ফিলিপাইনের একটা সিরিজ সাজায় নিব আমি। হ্যাঁ হ্যাঁ। সাজিয়ে আমি দেখবো যে না ফাইন, আমি একটু আমি আমার দৃষ্টিতে যে হয়তো 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে পুরো ফিলিপাইনটা শিশিরদেব কমপ্লিট করে ফেলবো। আচ্ছা কিন্তু আমি দেখি হঠাৎ করে আপনি ফিলিপাইনের মধ্যে অন্য একটা চলে আসে। আচ্ছা, এইখানে এইখানে একটা বিষয় আপনার যেটা বলেন খুবই লিজিট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনি যেমন একজন, যদি দর্শকের ভিউ পয়েন্ট থেকে দেখি তাহলে আহ, আপনি একটা এপিসোড দেখলেন, ওই এপিসোডের পর সেকেন্ডে একটা এপিসোড আসবে, কিন্তু যেটা হয় যে ওই এপিসোডের বাজেট এখনও পাস হয় নাই। যেটা বললাম যে একটা এপিসোড করতে আমাদের লাখখানিক টাকা তো লেগে যায়, কারণ ফ্লাইট কস্ট, হোটেল, ওইখানে থাকতে আমি একটা এপিসোড থাকে না যে অনেকক্ষণ কথা বলতে থাকলাম, এই মানে রিয়েল টাইম ভিডিও ছেড়ে দিলাম, আমি হয়তো 3-4 দিনের একটা ঘটনা ভিডিও পোস্ট করে দিলাম। এখন যে ইউটিউবে দেখে সে একটা পরবর্তী সিরিজের জন্য আসে, কিন্তু আমি এই লম্বা সময়ে যে প্রথম এপিসোড ছাড়লাম, একটু লম্বা সময় পর আরেকটা এপিসোড ছাড়লাম, কন্টিনিউ করা হয় না। কেন হয় না? আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি। ফেসবুকে দর্শকদের জন্য আমি একটা খুব শর্টকাট একটা ব্লগ আপলোড করে দেই। ইউটিউবের জন্য যেটা আমার এডিট করা, স্ক্রিপ্ট রাইটিং করা অনেক সময়ের ব্যাপার, যেটা একদিকে বাজেটের ব্যাপার, সময়ের ব্যাপার, সেটার জন্য আসলে আমি একা নিজে প্রস্তুত না। আমার এই যে বললাম যে ভিয়েতনামের ভিডিও বাকি, চায়নার লম্বা ভিডিও বাকি, অলরেডি ঘুরে আসছে 2-3 মাস আগে, তারপর হচ্ছে ইন্দোনেশিয়ার শেষের দিকে, ফিলিপিন্স বাকি, তাহলে বাকি কেন? আমি কেন পারতেছি না? আপনার সাথে কথা বলতে পারতেছি কিন্তু ভিডিও আপলোড কেন করতে পারতেছি না? এইটা না হ্যাঁ, একটা লম্বা প্রসেস। এটা প্রসেস লম্বা, এবং সেটা তো আমি জানি। এই এই ভিডিওগুলা হচ্ছে যেহেতু এক্সপেন্সিভ, একটা দেশে যখন আমরা ঘুরতে যাই, আমাদের যেহেতু আমি ক্যামেরার সামনে থাকি বা আমি নেচারকে দেখাই, আমার পেছনে আমার সিনেমাটোগ্রাফার থাকে, তো দুজনের খরচ মিলে একটা দেশে 1 মাস থাকতে গেলে আমাদের 6 থেকে 7 লাখ টাকার মতো একটা বাজেট খরচ হয়। এই টাকাটা কিভাবে আসে? স্পন্সর থেকে আসে। এখন স্পন্সর যদি অ্যাট দ্য সেম টাইম ওই ভিডিওটা স্পন্সর না করতে চায়, বা সময় হয়তো তার পরবর্তী মাসে তার বাজেট আসবে, ততদিন পর্যন্ত আমি যদি ভিডিওটা ছেড়ে দিলে রেভিনিউ দিয়ে জীবনও আসবে না আমার এই টাকা। এখন আপনি হয়তো এপিসোডটা কন্টিনিউজ করার জন্য আপনি দেখবেন, কিন্তু আমার ওই যে ভিডিওর পেছনে যে অ্যাক্টিভিটিটা করার জন্য যে প্যাকেজগুলো নিতে হয়েছে বা যে কস্টে ট্রান্সপোর্ট কস্টগুলো, ওগুলো কিন্তু আসবে না। তখন আমাকে চিন্তা করতে হয় যে আচ্ছা, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে ওই দেশের প্রথম এপিসোড ফ্লাইটে যাচ্ছে, ওটার এপিসোডটা আমাকে দাও। তখন বাধ্য হয়ে আমাকে আবার একটা এপিসোড তাহলে ছাড়তে এটা হয়। অনেকটা বলতে হয় যে একটু চাপে পড়েই এই এরকম চাপে পড়ে, ডিসকন্টিনিউটি করতে হয়। এটা ছাড়া কোনো উপায় আচ্ছা, নাই। আমি ওই যে ওই কোশ্চেনটা যাবো একটু, সেটা আপনার এতদিনের ট্রাভেলের এক্সপিরিয়েন্সে সবচাইতে টাফ বা এমন কি কোনো দিন হয়েছিল যে আপনার মনে হবে যে মারা যাবেন বা এই ট্রিপ শেষ করতে পারবেন না, খুবই বিপদের মধ্যে পড়ছেন, এরকম কি কোনো দিন আচ্ছা, হয়েছিল? এটা এমন ঘটনা আসলে খুব একটা হয় নাই, কারণ আমি খুব রিস্কি জায়গায় এখনও যাই নাই। আমি যেহেতু অনেক গ্যাজেট নিয়ে ঘুরি, স্পেশালি আমার লাইফ পার্টনারকে নিয়ে ঘুরি, আমাকে মনে হয় যে একটু কেয়ারফুলি ডিল করতে হবে। চাইলেই যে একদম ভবঘুরে জীবন, ভবঘুরে জীবন তো অবশ্যই, কিন্তু দুজনের সেফটির কথা মাথায় রেখে আমাকে ব্যালেন্স করে যেতে হয়। যদি আপনি আমার রিনজানির ব্লগটা যদি দেখে থাকেন, তখন আমি এটাতে সবচেয়ে বেশি কষ্ট করছি। মানে একটা ব্লগ বানাইতে গিয়ে যে পরিমাণ কষ্ট করতে হয়, এক্সট্রিম লেভেলে কষ্ট করা হয়েছে মাউন্ট রেঞ্জানি করার। ওই রিসেন্ট হলো যেটা রিসেন্ট রিসেন্টলি যেটা। যেটা, হ্যাঁ, হুম। এইটা হচ্ছে যে আমার করা সবচেয়ে কঠিন একটা কষ্টকর ব্লগ। বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি, বৃষ্টি ছিল খুব। এই বৃষ্টির ভিতরে আর পসিবল না। এবং ওই ব্লগটা যদি দেখেন, আমি হুম। সাকসেসফুলও হই নাই, যে আমি যে একদম সামিট পয়েন্টে যাইতে পারছি হুম। এমনটা না, আমি যাইতে পারি না। আর আমার জুতা টুতা ছিঁড়ে গেছে, আমার নিজের মানে ওইখানে মনে হলো যে আমি কোনোভাবে যদি এই জায়গা থেকে বেঁচে ফিরতে পারি, এই ভেজা শরীর থেকে বাঁচতে পারি, শরীরের ক্লান্তি থেকে আর বিষয়টা হচ্ছে ওইটার জন্য আসলে আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়। ইন্দোনেশিয়া সবাই রিল্যাক্স করতে যায়, আমি আসলে ওইখানে যে ট্রেকিং করতে যাবো ওইটাও প্ল্যান ছিল না। ওইখানে যাওয়ার পর আচ্ছা, এটা করা যেতে পারে, এই তখনই গেলাম। যাওয়ার পর অ্যাকচুয়ালি ওই ব্লগটা একটা সময় মনে হলো আর পসিবল না, কখন নিচে যাব, কখন নিচে গিয়ে একটু। আর ইন্দোনেশিয়ান খাবারটা আসলে যাচ্ছিল না পেটে দিয়ে, যেটা নেপালে অন্নপূর্ণা বেস ক্যাম্প করছি, অন্নপূর্ণা বেস ক্যাম্প কষ্ট হয়েছে, তবে যেটা হচ্ছে যে ওইখানে যেমন এভারেস্ট বেস ক্যাম্পে যাইতে আপনার কষ্ট হবে, খুবই হার্ড একটা ট্রেকিং, কিন্তু আপনি খাবারটা ঠিক মতো পাবেন। নেপালি খাবারের সাথে আমাদের খাবার অনেকটাই মিলে। কিছুটা মিল আছে আমাদের, হ্যাঁ। আপনি যে ও যত উপরে যাবেন একটু প্রাইস বেশি হবে, তবে ভাত ডাল তো পাবেন,
একটু আলু ভুজিয়া তো পাবেন, একটু সবজি তো পাবেন, আপনি খেয়ে মাংস টাংস পাবেন, খেয়ে চলতে হবে। কিন্তু ইন্দোনেশিয়ার খাবারের প্যাটার্নটাই একদম ভিন্ন। ভাত থাকবে কিন্তু ভাতের সাথে আসলে কি খাবেন আপনি তাই বুঝবেন না, স্যুপ দিয়ে দিবে ভাতের সাথে, ভাতের সাথে স্যুপ মাখিয়ে খাবেন, আর ভাত তো খুব স্টিকি 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 রাইস রাইস। একদম, মানে যেটা মানে আমরা ইউজ টু ওইখানে না। হচ্ছে যে এই জিনিসগুলা 2 দিন 3 দিন এই খাবারটা ঠিক মতো না পড়ার কারণে এবং প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে, প্রচণ্ড ঠান্ডার কারণে আমি খুবই কষ্ট পেয়েছি। আমরা দুজনেই অনেক কষ্ট করব এই ট্রিপটা, কিন্তু এমন অবস্থা হয় না যে এই ট্রিপটা করতে পারলেই বেঁচে ফিরি বা কিছু এমন কিছু। এরকম আর কোথাও মানে এরকম ধরনের আর প্রবলেম হয় না যে ধরেন একটা রাত্রে গেলেন, গিয়ে দেখলেন যে আসলে আপনারা যে হোটেল বুক করছেন হোটেল খুঁজে পাচ্ছেন না, বা এরকম এখন কোথায় এই থাকবেন? টুকটাক কেমন তো হয়, তবে যেহেতু ট্রাভেলিং করি এগুলো আগে থেকেই মাথায় রেখে যাই যে মানে যেহেতু এই রাস্তায় চলে আসছি, এখানে এজেন্সির মতো করে যে আগে থেকেই এজেন্সি আমার মানে থাকে না যে যারা এজেন্সির মাধ্যমে বুক করে তারা আগে থেকে সব রেডি চায়। আমি জানি যে কোনো কিছু আমার জন্য রেডি থাকবে না, আমি নিজে খুঁজে নিব, যেখানে যেভাবে সম্ভব সেখানে রাত কাটাবো। এটা আসলে মাথায় নিয়ে আসলে এই লাইনে নামা। একটা দেশে গিয়ে 30 দিন থাকলে 30 দিন ভালো জায়গায় থাকতে পারবো না, যেখানে সম্ভব সেখানে, যেখানে তাবু সেখানে তাবু, যেখানে হোটেল। খাবারের ব্যাপারটা নিয়ে আবার একটু বলি। জি। খাবার হচ্ছে যে এই যে বিভিন্ন কান্ট্রিতে খাবারের যে বৈচিত্র্য খাবার থাকে, হুম তা হুম। আমাদের যেহেতু আমাদের বাঙালি পেটের মধ্যে কিন্তু আমরা আসলে অন্য মানে কন্টিনেন্টের ফুডটা আমরা কিন্তু খুব মানে খুব পছন্দ করি না। হ্যাঁ। কারণ আমরা যদি দেখি যে এই ভাত, এই যে একটু আগে বললেন না, ভাত ডাল আলু ভাজি, হ্যাঁ, কিংবা আলু ভর্তা, হুম। এগুলো পেলেই খুশি, বা একটু মাছ পেলে তো খুবই খুশি। আমাদের মতো করে যদি একটু মাংস রান্না করে দেয় খুব খুশি। কিন্তু যখন এই যে ডিফারেন্ট জায়গায় যান খাবার খেতে বসেন, তখন এরকম হয় না যে ইস, মানে করতেছি ভালো কিন্তু এই খাবারের জন্যই তো জীবনটা শেষ, মানে এটা। এটা এটা খুব মানে বড় একটা সমস্যা যারা আমরা বাংলাদেশে বড় হয়েছি। এখন কিছু মানুষ যেমন আমি এটা ফেস করি, আমি এবং আমার ওয়াইফ দুজনেই ফেস করে এটা, যে কোনো একটা দেশে গিয়ে প্রথম 7 দিন 7 দিন ঠিক আছে, ভাতের পরে থাকে না, ভাত খেতে খেতে একদিন মনে হচ্ছে একটু চাইনিজ খেয়ে আসি, একটু থাই ফুড খেয়ে আসি, এটা বাংলাদেশে সম্ভব। কিন্তু এটা প্রথম 6 থেকে 7 দিন ঠিক, একজন ট্যুরিস্ট হিসাবে ঠিকঠাক, আপনি অন্য দেশে গিয়েও অন্য একটা দেশের খাবারের কালচার টেস্ট করে দেখবেন, এটার জন্য ঠিকঠাক। কিন্তু সমস্যাটা কখনো জানেন, আমি আমি যখন একটা দেশে যাই সেখানে কিন্তু 7 দিনের জন্য যাই না, আমার প্ল্যান থাকে 2 মাস থাকবো। এটা অনেক লম্বা, অনেক লম্বা। হ্যাঁ। তো ধরেন আমাকে হয়তো বলতে পারেন আপনি কেমন ট্রাভেলার হলেন, আপনি অন্য দেশের খাবার খেয়ে অভ্যস্ত হতে পারবেন না। ভাই 7 দিনের জন্য আপনি এটা নিজে কনসিডার করতে পারবেন? কারণ মাত্রই তো পেটে ভাতটা পড়লো, অন্য দেশে যাবেন আপনি, ওই দেশের মানে কোনো মশলা টশলা ছাড়া একদম জল জল মাংস আপনাকে দিয়ে দিবে, কোনো লবণ টবণ থাকবে না, একটা ব্যাড স্মেল পাবেন খাবারের ভিতরে, মানে আপনি এটা খেতে পারবেন অন্যান্য অনেক খাবার আপনার, কিন্তু সমস্যাটা হবে যখন আপনি লম্বা সময় থাকবেন, যেটা আমরা ফেস করি। লম্বা সময় থাকতে গিয়ে একটা সময় মনে হয় ইস, একটু আলু ভর্তা আর একটু ভাত আর কিচ্ছু, ডালও দরকার নাই ভাই, আমার জীবনটা বাঁচা। চায়নাতে গিয়ে সবচেয়ে বেশি খাবারের সমস্যা ফেস করছি, তবে আচ্ছা। সেটারও অল্টারনেটিভ সাথে করে এখন নিয়ে যাই। যেহেতু আমাকে অনেকদিন থাকতে হবে, আমি ছোট্ট হটপট নিয়ে যাই, বাংলাদেশ থেকে কিছু মশলা নিয়ে যাই। আর যাই হোক অন্য দেশের মশলা ওটা হয় না, ওটা হবে যায় না, না। বাংলাদেশে যে মশলার যে চাল তো গ্রানটা, সব জায়গায় পাওয়া যায়, হ্যাঁ, হুম, চালটা ফুটায় ভাত বানানো ভাত, যাবে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশি মশলার যে টেস্ট গ্রান, এটা আমি দেখছি যে বাংলাদেশের, আমি ইন্দোনেশিয়া গিয়ে 1 মাস থাকার পর মনে হইলো আজকে একটু আমাদের দেশীয় স্টাইলে চিকেন রান্না করে খাবো, কিন্তু সেটার জন্য যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমার সাথে কিছুই নাই, আমি নিতেও ভুলে গেছি। একটা শপে গেলাম, একটা শুধু এইটুকু জিরার গুঁড়ার প্যাকেট, বাংলাদেশি গ্রানে আসবে 1,000 টাকা বাংলাদেশি, এইটুকু যেটা বাংলাদেশে আপনি 30 টাকাতে পাবেন। এখন এই মশলাগুলো না, মানে যতটুকু দেখলাম ইন্দোনেশিয়ান মানুষ শখে 1 দিন 2 দিন ব্যবহার করে খায়, তাদের কাছে মশলার দামটা হচ্ছে গোল্ডের দামের সমান। একটা সময় তো আমাদের এই অঞ্চলেই আসলে পৃথিবীর সারা বিশ্ব থেকে মশলা নিতে আসতো। মশলা নিতে আসতো, এই কারণে আমাদের এদিকের খাবারের টেস্ট এত মজা, মশলার টেস্ট এত মজা, যেটা অন্যান্য দেশে গিয়ে ফিল করি যে আসলেই একটু হলুদের গুঁড়া নিব, একটু মরিচের গুঁড়া, এত এক্সপেন্সিভ। তারপরও আমি চিন্তা করছি যে আজকে আমার বাইরে খেতে গেলে আমাদের সর্বোচ্চ 500 টাকা দুজনে খরচ হতো, ইন্দোনেশিয়ান ফুড কিন্তু বা যদি 1,000 টাকা দিয়ে আপনি জিরার নিছি, গুঁড়া। নিতে হয়েছে। আমি 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 3 থেকে 4 হাজার টাকার মশলা কিনছি শুধু একবেলা চিকেন দিয়ে নিজে রান্না করে, কারণ একটা হোমস্টেতে ছিলাম। হোমস্টের ইন্দোনেশিয়ান মানুষ কিন্তু খুব ভালো, খুব ভালো, মানে এক্সট্রিম লেভেলে ভালো, যত পরিমাণ হেল্প পারবে তারা করবে।
তাদেরকে বললাম যে তোমাদের রান্নাঘরে আমি রান্না করবো, কোনো সমস্যা নাই, তুমি চাইলে আমাদের মশলাগুলো ইউজ করতে পারো, কিন্তু ওরা মশলাটাও ওভাবে আসলে আমরা খাইতে পারবো ওরা না। ইউজ টু হয় না। আচ্ছা, হ্যাঁ আরেকটা প্রশ্ন করি আপনাকে যে এরকম প্রশ্ন কি শুনতে হয় আপনাকে যে আপনি কি করেন, ট্রাভেল ব্লগার হ্যাঁ আর কি করেন? হ্যাঁ আমাকে যখন জিজ্ঞেস করে যে আপনি কি করেন, আমি একজন ট্রাভেল ব্লগার, এটা আমি আসলে প্রথম প্রথম বলতে লজ্জা পাইতাম, কিন্তু একটা সময় দেখলাম যে আমার ফ্যামিলি এটা খুব ভালোভাবে গ্রহণ করে নিচ্ছে। আর যেখানে বউ এবং বউয়ের ফ্যামিলি গ্রহণ করে নেয়, এটাই বলতে গেছিলাম যে তখন আর পৃথিবীতে আর কাউকে আমার জবাবদিহিত করার দরকার আমি নেই। এটাই বলতে গেছিলাম বিয়ের সময় কি প্রবলেম হয় না কিনা যে যে তুমি কি করছো, ট্রাভেল ব্লগার? তাহলে এটা হয় কি যে আহ, আমার মানে আমি খুব লাকি এই জায়গা থেকে, সত্যি খুব লাকি। আমি যে ট্রাভেল ব্লগিং করতে আসছি এইটা না আমার মানে কি বলবো, আমার ওয়াইফের ফ্যামিলি সবাই খুব ভালোভাবে, মানে আমার আহ, মানে শ্বশুর এটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে। এইটা ভাবা যায় আপনার শ্বশুর ছেলে ঘুরে বেড়াবে টাকা, এইটা বা শাশুড়ি ঘুরে, মানে এটা তো না, এটা 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 খুবই এটা একটু ব্যতিক্রমী ব্যাপার। খুব ব্যতিক্রম, মানে এটা খুব তারা ব্যতিক্রমী। চিন্তা করতে পারতো আমার মেয়েটাকে কি জলে ভাসায় দিলাম মানে নাকি। শেষের দিকে চলে আসছি, এখন আমি একটা হুম। একটা জায়গায় যাব যে এই এত বছরের ট্রাভেলের ক্যারিয়ারে, ট্রাভেল ব্লগিং এর ক্যারিয়ারে সবচাইতে ভালো স্মৃতি কোনটা? খুব ভালো স্মৃতি যেটা মনে হলে যে মনে হয় যে না, এই কাজটা আমি করছি, ভালোই করছি, নট ব্যাড। দেখেন আমরা স্মৃতি ক্রিয়েট করতে ট্রাভেলে যাই, তো প্রতিটা স্মৃতি খুব ভালো, তবে কোনো দেশে গিয়ে যদি কোনো সমস্যা ফেস না করে একটা ট্রিপ থেকে মানে কি বলবো খুব ভালোভাবে ফেরত আসি, তাকে সেটাকে আমি খুব ভালো স্মৃতি মনে করি। যেহেতু অন্য মানুষের তুলনায় আমার অ্যাক্সিডেন্ট হওয়ার বা শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ আমি সবচেয়ে বেশি ফ্লাইটে চড়ি, মানে সবচেয়ে বেশি সবার তুলনায় না, ইন জেনারেল সবার তুলনায়। কেউ হয়তো বছরে একবার ফ্লাইটে চড়ে, কেউ হয়তো বা বছরে মানে খুব কম বাসে চড়ে লং জার্নি করে। তা আমার শ্রীলঙ্কা গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব খারাপ স্মৃতি। তারপর হচ্ছে যে ইন্দোনেশিয়া গিয়েও অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা ব্লগ আপনারা এখন আসে নাই, তবে আসবে। খুব ভালোভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা হয়তো মানুষ সবচেয়ে ভালো স্মৃতি হচ্ছে যে চায়না ট্রিপ করতে গিয়ে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ছাড়াই খুব স্মুথলি সেফলি একটা ট্রিপ করে আসতে পারছি। এইটা আমার কাছে ভালো স্মৃতি এবং সবসময় মনে পড়ে যে কি দেখলাম। এবং যদি বলি দেখার ভিতরে সবচেয়ে ভালো জায়গা কোনটা দেখলাম, দেখার ভিতরে সবচেয়ে ভালো জায়গা দেখছি হচ্ছে ইন্দোনেশিয়ার একটা অ্যাক্টিভ ভলকানো, যার নাম হচ্ছে যে কাওয়াই ইজেন। ওইটা কি আসে না এখনো? এইটা আপনি এখন থেকে আর ধরেন 10-15 দিন পর পাবেন, 2-1 দিনের ভিতরে একটা যাবে, কিন্তু তারপরের ব্লগটা একটা স্বর্গীয় ব্লগ। তো ওইটা আমার দেখা সবচেয়ে সুন্দর, যে এখানে এতদিন কেন আসলাম না, এটাই মনে হলো। তো আলটিমেটলি অনেক ভালো স্মৃতি, এবং কোনো দেশ থেকে সেফলি ফেরত আসলে এটাকে আমরা ভালো স্মৃতি হিসেবে কাউন্ট করি।